সকলকে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ভিডিও ধারণ করছি খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিংয়ের 16তম ব্যাচের ক্লাস। আপনারা আমাদের সাথে যারা আছেন বিগত দিন ধরেই দেখছেন নিয়মিত 16তম ব্যাচের ক্লাস। আজকের ক্লাসটা আমরা একটি মডেল বা কাঠের একটি মডেল বিভিন্ন মুভমেন্ট পরিবর্তন করা যায় এমন একটি মডেল আমরা সকলকে আজকে আঁকতে দিয়েছি। তারা মডেল এঁকেছে, তারই সঙ্গে তারা পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা চারুকলায় পরীক্ষা দিতে হলে প্র্যাকটিক্যাল পরীক্ষার সাথে থিওরি পরীক্ষাটাও কিন্তু দিতে হয়, আবার কোথাও কোথাও ভাইভা পরীক্ষাও দিতে হয়। তো এই যে থিওরি পরীক্ষায় প্রাথমিকভাবে পাস করতে হয়, এই পাস করার পরে দেন দ্বিতীয় আবার প্র্যাকটিক্যাল দেওয়ার সুযোগ পায়। তাই চারুকলাকে অবশ্যই আপনার গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এখানে আমি বলবো আমার সাবজেক্ট তার জন্য বলবো না, আমি বলবো যেটা বাস্তব সেটা, যে চারুকলা আমার কাছে মেডিকেলের চেয়েও খুব কঠিন একটি অ্যাডমিশন পরীক্ষা। কারণ মেডিকেলে 100 নম্বরের পরীক্ষা দিতে হয় থিওরি বেসিক, তাই সেই থিওরি সেখানে 40 নম্বরের যখন পরীক্ষা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে 100-র জায়গায়, তখন সেই প্রশ্নটা সাজেশনটা তার কমে যায়, তার কিন্তু প্রশ্নটা খুব হার্ড হয়। তার মানে তার চিন্তা ভাবনাটা খুব মানে যত নাম্বার কমে যায় বন্ধুরা, তত কিন্তু বেশিরভাগ মানে ওই প্রশ্নটা ওইটার সম্পর্কে আরো তার বেশি পড়তে হবে, তার শর্ট সাজেশন করতে হবে। অর্থাৎ এই জন্য চারুকলার পরীক্ষাটা আসলে খুবই কিন্তু কষ্টদায়ক একটি পরীক্ষা। আমি মনে করি যুক্তি আপনাদের দেখিয়ে দিয়েছি, আমি অবশ্যই তুলে ধরছি যুক্তি, আপনারা অবশ্যই যারা বোঝেন এ ব্যাপারে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এরপরে কিন্তু 40 নম্বরের পরীক্ষার পরে শুধু তার চান্সের আর নিশ্চয়তা ওখানেই হচ্ছে না, তারপরে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হচ্ছে। প্র্যাকটিক্যালি তার নিশ্চয়তা কিন্তু ওখানে পাচ্ছে না যে ফিরে আবার আমার চান্স হয়ে গেছে, তারপরে তার থিওরি পরীক্ষা দিতে হয়। অর্থাৎ 3বার যে স্টুডেন্ট একটি চান্সের জন্য পরীক্ষা দিতে হয়, তার জন্য বলবো যে মেডিকেলের বা ইঞ্জিনিয়ারিং এর চেয়েও তার কঠিন এই বিষয়টা, যে চারুকলায় পড়াশোনা করতে আগ্রহী বা যারা পড়ে থাকেন। তো এখন আজকে আমরা শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছে থিওরি পরীক্ষা, আজকে 30 নম্বরের পরীক্ষা ছিল আমাদের প্রশ্নে, আর 5 নম্বর পরীক্ষা আছে তার। আর একটি ছোট্ট একটা বিষয় তার কাছ থেকে জানতে চেয়েছি, তার মনের একটি চাহিদা, মনের একটি ইচ্ছা, মনের একটি শখ, মনের একটি ভালো লাগার বিষয়। তো আমরা লিখে লিখে প্রতিদিন পরীক্ষার সঙ্গে কিছু লেখা দিয়ে থাকি, যা সমাজ সম্পর্কে টপিকস থাকে, আবার তার জীবন সম্পর্কেও কিছু আমার জানা হয়ে যায়। কারণ সেই যে জীবন সম্পর্কে জানবো সেই সময়টা আমাদের নেই, স্টুডেন্টদের নেই, আমাদেরও নেই। তাই লেখার মাধ্যমে তার জীবনের কর্মকাণ্ড আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। কারণ ভবিষ্যতে তাকে আমার কোন ধরনের, ধরুন একটি আমি তাকে গিফট দিব, এর মধ্যে কাউকে দিতে পারি না, তাহলে একটা গিফট দিব, তখন একটি কলম দেব, তখন আপনার স্পেসিফিক ভাবে যে রংটা পছন্দ সেই কলমটা কিন্তু আপনার কাছে দেওয়া হলে মনের ভিতর থেকে একটা ভালো লাগা তৈরি হবে, হবে কিনা? তার মানে আমি কিন্তু টেকনিকে কি করছি, আমি কিন্তু আপনার ভিতর থেকে জেনে নিচ্ছি, জেনে নিচ্ছি না? এটাই হলো শিল্পী কাজ, এটাই এর মধ্যে আছে শৈল্পিকতা, এর মধ্যে আছে নান্দনিকতা। তো আমরা আজকের পড়াশোনাটা কেমন ছিল, আমাদের পরীক্ষার প্রশ্নটা আমরা বুঝে নিচ্ছি আমাদের শিক্ষার্থীর কাছ থেকে। হয়ে গেছে আপনার পরীক্ষা? আচ্ছা বন্ধুরা, আপনারা যে কেন শিক্ষার্থীরা ফেল করে তার নমুনা আজকে আপনাদের দেখাবো আমরা। অলরেডি আপনার সময় তো শেষ নাকি বন্ধুরা? 3 জন এখানে শিক্ষার্থী আছে, 3 জনই ফেল করে বসে আছে, একদম টোটাল ক্লোজ। তাদের পরীক্ষা কিন্তু কোনোভাবে 3 জনে আমার কাছে খাতা দেখতে এসেছে, চলে আসছে খাতা। একটা প্রশ্নের এপি টু পিট পরীক্ষা, তাই এপি টু পিট পরীক্ষা কিন্তু যতই লেখালেখি করো নাটাই আমার হাতে, একটা ডায়লগ আছে, ঘুরি তুমি যে আকাশে যাও না কেন নাটাই আমার হাতে, তুমি গেলে পরে আমি যখন ইচ্ছা লাগে তোমাকে টেনে আবার কাছে নিয়ে আসতে পারবো, যদি আমার হাতে নাটাই থাকে, নাকি? তাহলে আজকে এমনই একটি বিষয় যে আপনারা দুই পাশে যতই লেখালেখি করেন না কেন কোনোভাবে পাস হওয়ার মতো আপনাদের যোগ্যতা হয়নি। কেন হয়নি বন্ধুরা, আমরা এখনই আপনাদের দেখিয়ে দিব। লাল কলমটা দেখুন, আমরা বোর্ডে দেখিয়ে দিচ্ছি, তারপরে ধরুন এখানে আপনার দেখেন, আপনার কাজটা দেখেন, আজকে প্র্যাকটিক্যাল কাজ করছে, দেখুন উঠে দাঁড়ায় দেখুন। হ্যাঁ, আপনারা দেখছেন আমাদের জয়জ্যোতির কাজ, আজকে কি কি কাজ করছেন এখানে ঢোকার পরে একটু দেখান তো।
বাবুরাম সাপুরে, তাই তো? বা সাপ খেলা দেখানো, একটি বিনবাসী সহ একটি ড্রয়িং। আমরা আর কি করছেন, এটা আজকে সকাল থেকে আপনার এখন পর্যন্ত যে প্র্যাকটিক্যাল আপনার প্র্যাকটিস, তাই বন্ধুরা দেখছেন আমাদের জয়দুতির প্র্যাকটিক্যাল প্রস্তুত, কিন্তু এখানে তার থিওরি এমনটা সে ডিস্টার্ব করেছে যেটা তার চান্স তো দূরের কথা, একেবারে খাতা বাদ হয়ে যাবে। টোটালটাই তার দুটা, অর্থাৎ রোল নাম্বার লেখছে, দুটা রোল নাম্বার লেখাই তারা শিক্ষা গ্রহণ করতে পারেনি। তাহলে আপনার কিভাবে এরা পাস করবে, কোথায় পড়াশোনা করছে? এই অপশনটা আজকে কি তোমার কাছে নতুন কোনো কিছু ছিল? একটু জয়দুতির মানে আমার প্রশ্নের প্যাটার্নটা নতুন, মানে প্রত্যেকদিন আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেকদিন নতুন কিছু পাচ্ছেন কিনা? পাচ্ছেন? আচ্ছা, আমরা বন্যার কাছে জানবো যে আপনি কি পাস করে এখানে আসছেন? কি পাস করে, পড়ালেখা কি এখন কি? এইচএসসি পাস করে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক আপনার কমপ্লিট হয়েছে। এন্ড উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়েছে, আপনার এই রোল নাম্বার এই জায়গার লেখাটা যেভাবে লিখছেন এতে কি পাস করছেন আপনি? তাহলে এটা কি করছেন? তাহলে কি প্রশ্ন কি মিলন স্যার এখানে আসলে নিত্য নতুন কিছু শেখা যায়, নাকি মিলন স্যার আর্টের টিচার ও কিছু জানেন না? মানে আপনাদের দেখুন আজকেও তিনজন আপনারা, তাহলে কেউ না কেউ কিন্তু জেনারেল কোচিং করতে গেছে, কিন্তু সে জানেই না যে পরীক্ষা কিভাবে পাস করতে হয়, কিভাবে অংশগ্রহণ করতে হয়। আপনারা এই প্রশ্নটা কাউকে দেখাবেন না। আমি অবশ্যই তৈরি আসলে সাগর আসলে পরীক্ষা নেব, দেখবেন দুজনেই কি করবে, সেম কাজ করবে। কারণ ওই সব কোচিং তো এই ধরনের আউটনলেজ সেন্স নাই। আউটনলেজ সেন্স অবশ্যই একদম শিল্পীর মাধ্যমে আমরা নিত্য নতুন কিছু সৃষ্টি করি। আমরা ফাইন আর্টসের গতে আমরা চলি, তার ধারাবাহিকতা ভাবে আমরা সৃষ্টিশীল নিত্য নতুন কিছু আমরা তৈরি করতে পারি। তার সেই ধারাবাহিকতা, ধরুন আমি যে প্যাটার্নটা এখানে আপনাকে প্যাটার্নটা দিচ্ছি, এই প্যাটার্নটা অবশ্যই আপনার যে ফলো না করবে সে কিন্তু ফেল করবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, দেখুন এখানে আমি রোল চেয়েছি বাংলায়, আর এখানে রোল চেয়েছি ইংলিশে। তাই ইংলিশে যেটা দিয়েছে তার 5 লেখছে, তার লেখছে ত, বুঝছেন? আর এখানে 5 লেখছে, সেটা আপনার ঠিক করছে। 5 এর মাত্রাটা এ পাশেও দিয়েছে, দেখুন আমি কি ভুল বলছি কিনা, এ পাশেও দিয়েছে দেখুন। তো এটা হলো আমাদের বন্যা। এরপরে আসি এবারে 3 রোল, কিন্তু 3 রোল এখানের সংখ্যাগুলো কি হবে, এখানের সংখ্যাগুলো কি হবে? আবার এ পাশে দিয়েছে 0 দিয়ে কাটছে বাংলায়, কাইটা ফিরে আবার 34 দিয়েছে। বুঝলাম না এই যে 34 কেন আসলো, 34 কেন? পূজাশীল 34 কেন? তাহলে কি হয়েছে, এটা 34 না? আপনি লিখছেন কত? স্যার এই জায়গা হচ্ছে আমি হচ্ছে মানে প্রথমে ডিজিট গুলো দেখিনি, আমি ভাবছিলাম কি যে আমার রেজিস্ট্রেশন কার্ডে যে রোল সেই রোল অনুযায়ী দেওয়া লাগবে না, অনেকগুলো ডিজিট তো আজকে নতুন, হ্যাঁ সেজন্য আমি বুঝতে পারিনি। কিন্তু আগে তো আমার এইটা বুঝতে হতো যে এই তিন এক ডিজিটে যখন আমার রোল, তখন আমার শেষের ঘরটায় আমার এক ডিজিট হবে, বাকি ঘরগুলো জিরো বলবে। তাহলে 34 এখন আমি এখন বুঝতে না, এখন ধরবো কি আমি সেটা বলবো। বাংলায় লেখছেন আপনি 34, ইংলিশে লেখছেন কত? আপনি 3, তাই লেখছেন না? তাহলে এটা কি আপনার ভালো লেখছেন? আচ্ছা, জয়দুতি কি লেখছে দেখি। সে ইংলিশে বাংলায় লেখছে 0 to 0, তাহলে এই এর ডান সাইডে আর 3টা সংখ্যা কি হবে? তাহলে আপনি যদি বেঁচে না এসে বাসায় বসে শুধু পড়তেন, তাহলে কিন্তু এটা শিখতে পারতেন না। করা সম্ভব? হ্যাঁ। তাহলে আমি কি আমার অভিজ্ঞতা, আমার শিক্ষাগত অভিজ্ঞতা না থাকলেও আমি যে আপনাদের 15টা ব্যাচে 16টা ব্যাচ পড়াচ্ছি, আমি হয়তো কোনো পিএইচডি করি না চারুকলার উপরে, কিন্তু আপনি বলেন, আপনারা বলেন আমার কি এই বিষয়ে ধারণা বা আমার কি আপনাদের পড়ানোর যোগ্যতা আছে কিনা? হ্যাঁ, আছে কিনা? তাহলে আপনি ইন্টার পর্যন্ত পড়াশোনা করে আসছেন, অথচ একটা রোল নাম্বার লেখার যোগ্যতা আপনাদের হয়নি। তাহলে এটা কি আপনার পূর্বের কোন স্যার ম্যাডাম টিচার কোন জায়গা দিয়ে শেখানোর কথা ছিল না? এটা তো আপনি যখন ইউনিভার্সিটি না, আপনি বোর্ডে পরীক্ষা দিতে গেলেই আপনার সেট কোডগুলো এইভাবে পূর্ণ করতে হবে, তাই আর কথা হবে কিনা? তাহলে এটা তো আপনার সিম্পল একটা বিষয় যেটা আপনার একদম মানে টোটালটাই আপনি ভুল করে বসে রয়েছেন। তাহলে আমরা কিন্তু এটা অবশ্যই আপনাদের কাছ থেকে, আমি জানি যে এটা আপনাদের হবে, এটা হবে আমি জানি। এরপরে আমরা এখন বন্ধুরা আপনারা দেখতে পাইলেন যে আমার থিওরি ক্লাস নেওয়ার ক্যাপাসিটি। তো থিওরি ক্লাস এটা না, আমি এখানে গ্রামার আমার ক্লাস নেওয়া হয়, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, শিল্প সংস্কৃতি আর আপনার সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞান এবং
আপনার বাংলা ইংলিশ এটা আপনার অন্য টিচার আপনার এখানে নিয়ে থাকেন। আর শিল্প সংস্কৃতি এখানে আমি ক্লাস নেই সব সময় বিগত বছর এবং শুরু থেকে। তো শিল্প সংস্কৃতি চ্যাপ্টারটা আমি যেহেতু একজন শিল্প সাধক শিল্প চর্চা করি, তার জন্য শিল্প সংস্কৃতি আমি যেভাবে তাদের গল্প আকারে বোঝাতে পারবো, তাদের ছবি আঁকার মাধ্যমেও কখনো কখনো বিভিন্ন প্রশ্ন করে থাকি। তো সেটাও শিল্প সংস্কৃতির চ্যাপ্টারের মধ্যে যেটা যায় অন্তর্গত আছে, সেই বিষয়টা নিয়ে আমরা করি। তো এখন আমরা জানবো জয়দ্যুতির টার্গেট কত, আজকে কত পাবেন? হ্যাঁ 24 পাবেন। আপনার আজকে শুনলেন যে আমাদের 30 পরীক্ষা 5 মার্কের আছে একটা লিখিত পরীক্ষা, অর্থাৎ তার তাকে একটা বাড়তি প্রশ্ন করা হয়। এই বাড়তি প্রশ্নটা বর্ণাবাসের কত তারিখ আছে? তারিখ দেন না কেন? হ্যাঁ না গুনে নিয়ে এটা বলা যাবে না, আপনি টার্গেট দিতে হবে কয়টা প্রশ্ন করছেন সেটা বলুন। এটা করবেন না, এটা পরীক্ষার একটা পার্ট, নেন গুনে তারপর বলুন। পূজা কত পাবেন বলেন? স্যার 23টা তো হবে। 23। বন্ধুরা আমরা এবারে প্রশ্ন সলিউশনে চলে যাব। আমরা জয়দ্যুতির খাতা জয়দ্যুতির কাছে না দিয়ে পূজার কাছে দিলাম, আর এবারে জয়দ্যুতির খাতাটা আমাদের চলে যাবে অন্য হাতে। আমাদের বন্যা বাছারের টার্গেট দিয়েছে 18। আমরা এখন বন্যা বাছারের খাতা সবারই দেখা হবে। আমরা আপনারা প্রশ্নগুলো বিল করে নেন। 1 নম্বর আলতামিরা, 2 প্রাচীন সমাধিসৌধ, সমাধিসৌধ স্থাপত্য আর প্রাচীন সমাধিসৌধ এক না। 3 কনফিউশন, 4 13 বছর, 5 চন্দ্রগুপ্ত সেন, 6 মূলত অনুকরণ থেকে, 7 মাটির ছোট কলস, 8 বিংশ শতাব্দীর শুরুতেই যুক্ত বাংলার পূর্ব বাংলা, যুক্ত বাংলার পূর্ব বাংলা, 9 দারুচিত্র। শুধু বিশ্ব শতাব্দীর শুরুতে লিখতে হবে, বিশ্ব শতাব্দীর শুরুতে। এখন যদি প্রশ্ন ওখানে ওটুকু না থাকে তাহলে হবে ওইটুকু লেখা দাও। 10 1801, 11 বেঙ্গল থিয়েটার, 12 কালনির ঢেউ, 12 কালনির ঢেউ, 13 ভদ্রার্জুন, 14 আনন্দদেবের পুত্র ভবদেব, 15 এক ধরনের লঙ্গজ নৌকা, 16 মস্কো, 17 ডক্টর দীনেশ চন্দ্র সেন, না সেই নাম বস্তু আলাদা টাইপের, 18 লোকসঙ্গীত, 1961 সাল, 20 শিল্পাচার্য জয়নুল আবেদিন আঁকা একটি চিত্রকর্ম, 21 উস্তাদ আলাউদ্দিন খাঁ, 22 শামীম শিকদার, 23 বাংলাদেশের হৃদয় হতে, 24 দক্ষিণারঞ্জন মিত্র, 25 অসীম পাখি, 26 অলোক রায়, 27 আব্দুল গাফফার চৌধুরী, 28 বরেন্দ্র জাদুঘর, 29 1556 সাল, 30 ময়মনসিংহ। আমরা টার্গেট দিয়েছিলাম, টার্গেটটা আমরা জানবো আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে। পূজা কত পেয়েছেন? স্যার 23 টার্গেট ছিল কিন্তু পরীক্ষা 3 ডাউন পেয়েছেন। আচ্ছা আপনি কত পেয়েছেন? টার্গেট ছিল কত? 18টা কত দিন? মানে কাছাকাছি আছে, কিন্তু আপনারটা কিন্তু সমস্যা আছে। স্যার হ্যাঁ সমস্যা আছে মানে আপনি যেটা বলছেন তার চেয়ে কি কম পাইছেন, কমে গেছেন, কিন্তু অতিরিক্ত কমে গেছে। এক আপ ডাউন হয় যে মানুষ বলে যে 19 আর 20 এটা কাছাকাছি হলে কিছুটা মানুষ ক্ষমাও করতে পারে, কিন্তু 10 আর 20 মানে এক না, ঠিক না? তাহলে আমরা এখন জয়ের টার্গেট ছিল, আমার টার্গেট ছিল 24, আমি পেয়েছি 26। বেশি পেয়েছেন? বেশি পেয়েছেন কেন? স্যার আমি দুইটা কনফিউশন রেখে বলছিলাম যেটা হবে কি হবে না, আমার কনফিউশন। আচ্ছা তারপরে ওটা বলার সময় আপনি বলতে হবে আমি 22 কনফার্ম আর 2 কনফিউশনে আছি যে হতে পারে না হতে পারে। তাহলে যদি ভুল যায় তাহলে আমার হাফ মার্ক ওখান থেকে কেটে যাবে 0.25 যেহেতু, তাহলে দুইটা প্রশ্নে তখন আমার হাফ মার্ক 0.50 আমার কমে যাবে, তাই তো? তাহলে এটা আমার হিসাবের ক্যালকুলেশন বের হয়ে যাবে। তাহলে আমরা অভ্যস্ত হব একেবারে সঠিকটা আমরা, ওকে? তোমরা কি ক্লিয়ার? আয় বন্ধুরা বুঝতে পারছো? তো বন্ধুরা আমরা দেখলাম, আর আপনাদের প্রশ্ন ছিল একটা, কোনটা ওই সময় পরীক্ষার সলিউশনের সময় আমি আপনাদের বুঝিয়ে দিতে পারিনি, যেমন স্থাপত্য আর কি ওখানে প্রশ্ন লেখছিল কে? এটা স্থাপত্য লেখছিল কে? স্থাপত্য আর সমাধি, স্মৃতি সমাধি
সমাধি আর স্থাপত্যের মধ্যে পার্থক্যটা আপনি কি বুঝতে পারছেন? সমাধি, স্মৃতি সমাধি হচ্ছে মানে আমি যদি মারা যাই, আমার যদি মৃত আমাকে কবর দেয় আর মানে কাষ্ঠ করুক অগ্নি, মানে আমাকে যেহেতু সনাতনী আমরা, তাহলে সেইভাবে আমাকে যদি কাষ্ঠ করা হয় বা আমাকে যদি মাটি দেওয়া হয়, কিন্তু আমার সেই আমাকে স্মরণ করে যদি কোনো একটা মঠ বা কোনো মন্দির তৈরি করা হয়, তাহলে সেটা কি সমাধি মন্দির বা সমাধি স্থাপত্য, মানে স্থাপত্য আসতে হবে, সমাধি স্থাপত্য। আর শুধু স্থাপত্য কোনটা আসবে? যেমন 21শে ফেব্রুয়ারি মানে শহীদ মিনার, স্মৃতিসৌধ, যেটা হচ্ছে শহীদদের প্রতি বা সমষ্টিগত ভাবে, আর ব্যক্তিগত যদি একটা হয় তাহলে সমাধি আসবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে স্থাপত্য কোনগুলারে আমরা ধরে নেব? যেটা সমষ্টিগত, সবাইকে নিয়ে দেশের একটি বিষয়, একটি শহীদদের একটি বিষয়, তাই না? আর যদি ব্যক্তিগত কোনো কিছু হয় সেটা হচ্ছে সমাধি মন্দির বা স্মৃতি সমাধি বলতে পারি, তাই না? তাহলে আপনারা আমাদের শিক্ষার্থীদের কার্যক্রম দেখলেন, আমাদের বন্যার কাজটা মনে হয় প্র্যাকটিক্যাল আপনারা দেখেননি। বন্যা কি করছো সেটা যাই হোক, আমাদের বন্যার যে কাজ, তোমার কাজ করে দেখাও। দুটা কাজ তোমরা দুটো করলে, আর জয় কয়টা করছেন? তিনটা। এইখানে না, শুধু এবারে এমনি ফিগার দিয়ে কয়টা হলো? পাঁচটা। তাহলে একদিনে যদি তার পাঁচটা কাজ হয়, আপনার যদি সেখানে দুটো হয়, আপনার যদি দুটো হয়, তাহলে কম কয়টা? তিনটা। তাহলে ওর সাথে আমরা পারবো কি করে? ও কম বলে আবার কি করছে? এক্সট্রা বেশিও পাইছে, তাহলে সেখানেও কি আছে? আমার চেয়ে এগিয়ে আছে। তাহলে অবশ্যই আমাদের এই পাশে নিশ্চয়তাটা আপনার নিজের মধ্যেই তৈরি হয়ে যাবে। আপনি কি স্টুডেন্ট, আপনার কেমন বেঁচে, আপনার কি করা উচিত, আপনার কি করলে ভালো হয়। ওকে, তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর সবাই আশীর্বাদ করবেন। আমরা যে ড্রয়িংটা করে দেই, আবার সেই ড্রয়িংটার একটা মানে একটা ধারণা যে কিভাবে আঁকতে হবে, এই ড্রয়িংটা কিভাবে করতে হবে, একটা ধারণা আমরা করে দিচ্ছি। এটা কিন্তু ড্রয়িং আসলে দূর থেকে না দেখে করা যায় না, প্র্যাকটিক্যাল। আমি কিন্তু এখান থেকে তার কিছুটাই, কিন্তু আমি যা মাপ বা কোন ভাবে দাঁড়া করাবে, একটি কাজ কোন ভাবে দাঁড়া করাবে, আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে একটা ড্রয়িং তার একটা নমুনা দেখিয়ে দিই। এটা ডিটেইলস তার করা আমার না, কিন্তু আমি একটা ধারণা দিচ্ছি যে পেজটা কোথায় আমরা আঁকবো, কম্পোজিশন যাতে নষ্ট না হয়ে যায়। আমরা নিচে, উপরে এবং ডানে বাঁয়ে সব জায়গায় রেখেই কিন্তু আমরা উক্ত কাজটি করেছি। তো সবাইকে আশীর্বাদ করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন, আমার জন্য শুভকামনা করবেন। আমি যেন নবীন চারুশিল্পীদের তাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে সফলতা অর্জন করতে পারি, এবং আমার শিল্প সাধনায় আমি বর্তমান যেটা স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশে তথা বাংলাদেশের বাইরেও যতগুলো চারুকলা আছে সব জায়গায় আমাদের শিক্ষার্থীরা পৌঁছে যাক, এবং তারা পড়াশোনা শেষ করে আবারও এই চারুশিল্পী হিসাবে আপনার বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে আপনারা সুনাম অর্জন করুক, এমন প্রত্যাশা রেখে আজকে 20 নভেম্বর এই ক্লাসটি ধারণ করে আপনাদের কাছে আমরা স্মৃতির পাতায় যুক্ত করে রাখলাম। সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনায় আমি সকলের সার্বিক মঙ্গল কামনায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, প্রতিষ্ঠাতা পরিচালক, খুলনা আর্ট একাডেমি। সবাই ভালো থাকবেন।